হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আমি এখন তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এসএসসি এমটিএস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2023, যেটি তোমাদের আসন্ন বা আগামীতে এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএল, রেলওয়ে এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডির জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আমি করাবো 17 নম্বর ক্লাস। এই সেটটি এসেছিল 10ই মে সেকেন্ড শিফটে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দেবে। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো রেগুলার আপডেট পেতে হলে এবং চাকরি সংক্রান্ত সমস্ত খবরাখবর পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। শ্রীমন্ত শঙ্করদেব, যাকে সাধারণত নতুন সঙ্গীত, নাটক এবং ভাষাতত্ত্বের নেতা হিসেবে স্বীকৃত করা হয়, তিনি নিচের কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? শ্রীমন্ত শঙ্করদেব তিনি শুধু নাচের সঙ্গে যুক্ত ছিলেন না, তার সঙ্গে তিনি ভাষাবিদ, ভাষাতত্ত্ববিদ, নাটক এবং সঙ্গীত শিল্পী ছিলেন। তো নিচের কোন নৃত্যের সঙ্গে তিনি যুক্ত ছিলেন? শ্রীমন্ত শঙ্করদেব। তো সঠিক উত্তর হবে সত্রিয়া। সত্রিয়া নাচের সঙ্গে যুক্ত ছিলেন শ্রীমন্ত শঙ্করদেব। সত্রিয়া নৃত্যটি ভারতের অসম রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। ওড়িশি উড়িষ্যা, কথাকলি কেরল, মণিপুরে মণিপুর। ঠিক আছে, মণিপুরি নাচ মণিপুরে। তাহলে আমরা দেখি সত্রিয়া অসম, ওড়িশি উড়িষ্যা, কথাকলি কেরালা এবং মণিপুরে মণিপুর। নিচের কোন গায়ক দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন? নিম্নলিখিত শিল্পীগুলোর মধ্যে, সঙ্গীত শিল্পীর মধ্যে কে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে? দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 1969 সাল থেকে। 1969 সাল থেকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছিল এবং প্রথম দাদা সাহেব ফালকে পেয়েছিলেন দেবিকা রানী। দেবিকা রানী। তো দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন এর নিচের মধ্যে আশা ভোসলে। নিম্নলিখিত শিল্পীদের মধ্যে আশা ভোসলে 2000 সালে কিন্তু এই দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। আশা ভোসলে 48তম ব্যক্তি হিসাবে কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। আর 2023 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন রেখা, বলিউড অভিনেত্রী রেখা। তিনি 73তম ব্যক্তি হিসাবে কিন্তু দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মতে 2001 সালের আদমশুমারি 2001 সালের আদমশুমারি কিন্তু কোভিডের জন্য সেটা স্থগিত হয়ে গেছিল। এই 2021 সালের যে আদমশুমারি, সেখানে প্রথমবারের জন্য কোন ডেটা সংগ্রহ করার কথা ছিল? তো 2021 সালে যে আদমশুমারি হওয়ার কথা ছিল, সেখানে নতুন একটা ডাটা সংগ্রহ করার কথা ছিল। সেই ডাটাটা কি? তো সেই ডাটাটা হচ্ছে অন্যান্য অনগ্রসর জাতি সম্পর্কে। অন্যান্য অনগ্রসর জাতি সম্পর্কে একটি ডাটা সংগ্রহ করার কথা ছিল 2021 সালের আদমশুমারি অনুসারে। তো 2021 সালের আদমশুমারি হয়নি, কারণ সেখানে তখন কোভিডের বাড়বাড়ন্ত ছিল। চল নেক্সট। মন্ত্রী পরিষদে প্রধানমন্ত্রী সহ মোট মন্ত্রীর সংখ্যা সংসদে মোট সদস্যের কত শতাংশের বেশি হবে না? প্রধানমন্ত্রী সহ মোট মন্ত্রীর সংখ্যা সংসদে মোট সদস্যের কত শতাংশের বেশি হবে না? বর্তমানে 18তম লোকসভা নির্বাচন চলছে। 18তম লোকসভা নির্বাচন চলছে। তো আমাদের টোটাল নির্বাচন হবে 543টা আসনে, দুটি রাষ্ট্রপতি মনোনীত। তো 543টি ভোট আসনে কিন্তু ভোট গ্রহণ চলছে। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 15%। মন্ত্রী পরিষদে প্রধানমন্ত্রী সহ মোট মন্ত্রীর সংখ্যা 15%-এর বেশি হবে না। ব্রহ্মদেও চোল যুগে এক প্রকার ড্যাশ ভূমি ছিল। ব্রহ্মদেও চোল যুগের এক প্রকার কী ছিল? তো ব্রহ্মদেও ছিল ব্রাহ্মণদের দান করা জমি। ব্রহ্মদেও ছিল চোল যুগের এক প্রকার ব্রাহ্মণদের দান করা জমি।
নিচের কোন কাঠামোটি বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত? নিচের কোনটি বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত? দেখো, মসজিদ, এটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের একটি ধর্মীয় স্থান। মন্দির হিন্দু ধর্মের ধর্মীয় স্থান। গুরুদ্বার শিখ ধর্মের একটি ধর্মীয় স্থান। তো বৌদ্ধ ধর্মের হচ্ছে স্তূপ। স্তূপটা হচ্ছে বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। তো মসজিদ মুসলিম, মন্দির হিন্দু এবং গুরুদ্বার শিখ। পরবর্তী প্রশ্ন, কোন বিখ্যাত ব্যক্তিত্ব আধুনিক ইতিহাসে চরমপন্থী নেতা হিসেবে পরিচিত ছিলেন? দেখো, 1907 সালে সুরাট কংগ্রেসের পর কিন্তু কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হয়েছিল, একটি চরমপন্থী, একটি নরমপন্থী। তো নিম্নলিখিত কে চরমপন্থী নেতা ছিলেন? তো সঠিক উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক তিনি ছিলেন চরমপন্থী নেতা। চলো নেক্সট। সাঁওতাল সম্প্রদায় ভারতের কোন দিকের একটি জাতি গোষ্ঠী? সাঁওতাল সম্প্রদায়। সাঁওতাল সম্প্রদায় ভারতের পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডের বিস্তৃত এলাকা জুড়ে কিন্তু বসবাস করে। তো সঠিক উত্তর হবে পূর্ব ভারত। পূর্ব ভারতের ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গে এই এলাকায় কিন্তু এই সাঁওতাল সম্প্রদায় বাস করে। আর ভারতের সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 সালে। 1855 সালে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিল সিধু এবং কানহু। চাপচারকুট উৎসব ভারতের কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? চাপচারকুট উৎসব, তো সঠিক উত্তর হবে ভারতের মিজোরামের। চাপারকুট উৎসব হচ্ছে ভারতের মিজোরামের একটি উৎসব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, বেশি বেশি করে লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমাকে এরকম আরও ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে। অবশ্যই তোমাদের কাছে আমার কিচ্ছু চাওয়ার নেই, অবশ্যই একটু শুধু লাইক করে দেবে। চলো নেক্সট। নীরজ চোপড়া টোকিও অলিম্পিক 2020-তে তিনি কত মিটার বর্ষা নিক্ষেপ করে ঐতিহাসিক সোনা জিতেছিলেন? জ্যাভলিন খেলোয়াড় নীরজ চোপড়া। নীরজ চোপড়া দ্বিতীয় ভারতীয় হিসাবে ব্যক্তিগত ইভেন্টে সোনা পেয়েছিলেন। এর আগে 2008 সালে বেজিং অলিম্পিকে অভিনব বিন্দ্রা ব্যক্তিগত ইভেন্টে সোনা পেয়েছিলেন শুটিংয়ে, ঠিক আছে। ব্যক্তিগত ইভেন্টে প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিকে সোনা পেয়েছিলেন অভিনব বিন্দ্রা। আর দ্বিতীয় ব্যক্তি হিসাবে নীরজ চোপড়া টোকিও অলিম্পিকে বর্ষা নিক্ষেপ করে সোনা পেয়েছিলেন। তিনি বর্ষা নিক্ষেপ করেছিলেন কত? সঠিক উত্তর কি? তো 87.58 মিটার। 87.58 মিটার তিনি বর্ষা নিক্ষেপ করেছিলেন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা বলা রয়েছে? কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার সম্পর্কে বলা রয়েছে বলো? তো সঠিক উত্তর কি হবে? তো ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 12 থেকে 35-এ কিন্তু মৌলিক অধিকার সম্পর্কে বলা রয়েছে। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 12 থেকে 35-এ কিন্তু মৌলিক অধিকার সম্পর্কে বলা রয়েছে। আর যদি ভাগ বলে বা পার্ট বলে, সেখানে কিন্তু ভাগ কিন্তু 3-এ কিন্তু মৌলিক অধিকারের কথা বলা রয়েছে। মৌলিক অধিকারটি নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। আমেরিকার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে এই মৌলিক অধিকার। চলো নেক্সট। এসআই পদ্ধতিতে লেন্সের একক কি? এসআই পদ্ধতিতে লেন্সের একক কি? তো সঠিক উত্তর কি হবে? তো এসআই পদ্ধতিতে লেন্সের একক হচ্ছে ডায়োপ্টার। ডায়োপ্টার, ঠিক আছে। এসআই পদ্ধতিতে লেন্সের একক ডায়োপ্টার। ক্যান্ডেলা কিসের একক? তো ক্যান্ডেলা হচ্ছে দীপ্তি প্রবল্যের একক। এসআই পদ্ধতিতে দীপ্তি প্রাবল্যের একক হচ্ছে ক্যান্ডেলা। এসআই পদ্ধতিতে দীপ্তি প্রাবল্যের একক হচ্ছে ক্যান্ডেলা। ওয়াট কিসের একক? ওয়াট হচ্ছে শক্তির একক। শক্তির এসআই একক, শক্তির এসআই একক হচ্ছে ওয়াট। শক্তির এসআই একক ওয়াট। ডাইন কিসের একক? সিজিএস পদ্ধতিতে বলের পরিমাপক হচ্ছে ডাইন। সিজিএস পদ্ধতিতে বলের পরিমাপ করা হয় ডাইন। স্থানান্তর কৃষি ড্যাশ কোথায় ঝুম নামেও পরিচিত? স্থানান্তর কৃষি কোন রাজ্যে ঝুম নামেও পরিচিত? তো সঠিক উত্তর হবে আসাম রাজ্যে। স্থানান্তর কৃষি এটি আসামে কিন্তু ঝুম চাষ নামেও পরিচিত।
নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামদের মধ্যে কে 1885 সালে পুনেতে ফার্গুসন কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? পুনেতে ফার্গুসন কলেজ প্রতিষ্ঠা করেছিলেন 1885 খ্রিস্টাব্দে। তিনি কে ছিলেন? তো তিনি ছিলেন বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যিনি 1885 সালে পুনেতে ফার্গুসন কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। 2022 সালে কমনওয়েলথ গেমসে মীরাবাই চানু কোন খেলায় ভারতের প্রথম স্বর্ণ পদক জিতেছেন? মীরাবাই চানু 2022 সালে কমনওয়েলথ গেমসের সোনা পেয়েছিলেন। কিসের? ভারোত্তোলনে। সঠিক উত্তর কী হবে? ভারোত্তোলনে কিন্তু মীরাবাই চানু 2022 সালের কমনওয়েলথ গেমসে কী পেয়েছিলেন? সোনা পেয়েছিলেন। 2022 সালে কমনওয়েলথ কোথায় হয়েছিল? বার্মিংহামে। ঠিক আছে। তো মীরাবাই চানু এর আগে 2020 টোকিও অলিম্পিকে কিন্তু ভারোত্তোলনে রূপও পেয়েছিলেন। 2020 সালের টোকিও অলিম্পিকে। আমরা যদি দেখি 2022 সালে কমনওয়েলথ গেমসে ভারত মোট 61টি পদক পেয়েছিল। কতটি? 61টি। তার মধ্যে 21টি গোল্ড, 21টি সোনা, 16টি রূপো এবং 23টি ব্রোঞ্জ পদক পেয়েছিল। ঠিক আছে। 21টি সোনা, 16টি রূপো এবং 23টি ব্রোঞ্জ পদক পেয়েছিল 2022 কমনওয়েলথ গেমসে। সরকার স্ট্যান্ড আপ স্কিম চালু করেছে কোন সম্প্রদায়ের মহিলা উদ্যোক্তাদের জন্য? তো সরকার স্ট্যান্ড আপ স্কিম চালু করেছে মহিলা এবং SC/SC/ST সম্প্রদায়ের মধ্যে উদ্যোক্তাকে উন্নতি করার জন্য। ঠিক আছে। চলো নেক্সট। জাতীয় ডোপিং বিরোধী বিল, যেটি 27 জুলাই 2022 সালে লোকসভায় পাশ করা হয়েছিল, নিম্নলিখিত মধ্যে কোনটি ভারতের ডোপিং নিয়ন্ত্রণ কর্মসূচি ও পরিচালনা করে থাকে? তো নাডা। সঠিক উত্তর হবে নাডা। তার সম্পূর্ণ নাম ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, সংক্ষেপে আমরা বলি নাডা। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, যার সংক্ষিপ্ত নাম নাডা। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক বা নাবার্ড। ঠিক আছে। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নাবার্ড, যার সংক্ষিপ্ত নাম নাবার্ড। তো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর কিন্তু মুম্বাইতে অবস্থিত। নাবার্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাইতে কিন্তু অবস্থিত। ঠিক আছে। চল নেক্সট। দাঁতের ক্ষয় কমাতে টুথপেস্টে কি যোগ করা হয়? দাঁতের ক্ষয় কমাতে কোনটি ব্যবহার করা হয় টুথপেস্টে? তো সঠিক উত্তর হবে ফ্লোরাইড। দাঁতের ক্ষয় রোধ করার জন্য টুথপেস্টে ফ্লোরাইড ব্যবহার করা হয়। দ্য ইনহেরিটেন্স অফ লস নিচের কোন লেখকের লেখা? দ্য ইনহেরিটেন্স অফ লস এটি কে লিখেছিলেন? তো এটা লিখেছিলেন সাহিত্যিক কিরণ দেশাই লিখেছিলেন দ্য ইনহেরিটেন্স অফ লস। রেগুলার আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো চলো নেক্সট। নিচের কোন অঞ্চলে সারা বছর দিন এবং রাত্রের দৈর্ঘ্য সমান হয়? দিন এবং রাত্রের দৈর্ঘ্য সবসময় সমান হয় কোথায়? তো সঠিক উত্তর হবে নিরক্ষরেখায়। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর দিন এবং রাত্রি সমান থাকে। নিরক্ষীয় অঞ্চল যার মান 0 ডিগ্রি, তো এখানে কিন্তু দিন রাত্রি সমান থাকে। কথাকলি কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? কথাকলি, তো সঠিক উত্তর হবে কেরালা। কেরালার একটি শাস্ত্রীয় নৃত্য কথাকলি। কেরালায় দুটি শাস্ত্রীয় নৃত্য, তার মধ্যে কথাকলি এবং মোহিনীনাট্যম। কি আছে? মোহিনীনাট্যম। তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্যের নাম কি? ভারতনাট্যম।
কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তো চলো নেক্সট প্রশ্ন। নিচের কোন বিবৃতিটি সার সম্পর্কে সঠিক নয়? নিচের কোন বিবৃতিটি সার সম্পর্কে সঠিক নয়? তো সার সম্পর্কে সঠিক নয় হচ্ছে এরা মাটিতে হিউমাস সরবরাহ করে না, এটা হচ্ছে সার সম্পর্কে সঠিক নয়। তো সঠিকগুলোকে কি এদের মাঠে প্রস্তুত করা যেতে পারে, এগুলো উদ্ভিদের পুষ্টিগুণে তুলনা তুলনামূলক কম সমৃদ্ধ, এগুলো প্রাকৃতিক পদার্থ। পরবর্তী প্রশ্ন, দেশান্তর বা যে সকল কারণের কারণে মানুষ তাদের বাসস্থান বা মূল স্থান ত্যাগ করে তাদেরকে কি বলা হয়? দেখো, অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন অর্থনৈতিকভাবে হোক বা নিপীড়নের কারণ হোক, মানুষ এক জায়গা থেকে কিন্তু অন্য জায়গায় স্থানান্তরিত হয়, একে বলা হয় পুশ ফ্যাক্টর। পুশ ফ্যাক্টর অনেক নিপীড়নের ফলে হতে পারে, অর্থনৈতিক কারণ হতে পারে, ঠিক আছে, ভয় হতে পারে। এই কিছু কারণের জন্য কিন্তু মানুষ কিন্তু দেশ বা শহর বা এলাকা ত্যাগ করে, একে বলা হয় পুশ ফ্যাক্টর। চলো নেক্সট। ভারতের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? ভারতের সবচেয়ে বৃষ্টিপাত কোথায় হয়? তো সঠিক উত্তর হবে মৌসিনরাম। মৌসিনরামে কিন্তু ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত।